সারা পৃথিবীর অর্থনীতিবিদরা এটা বুঝতে পারেন না যে গরিবদের ঘরে গয়না কেনার জন্য এত উৎসাহ কেন। কারণ গয়না তো লাক্সারি, আমরা তো সেভাবেই জানি যে যখন বেসিক জিনিস পূরণ হয়ে যাবে তারপরে গয়না কেন লাক্সারির জন্য। একদম। গরিবরা গয়না কিন্তু লাক্সারির জন্য কেনেন না, ইনভেস্টমেন্ট হিসেবে কেনে। গয়না এমন একটা সেভিং যেটাকে বন্ধক রাখা যায়। ও আচ্ছা। গয়না যতক্ষণ আছে আমার কাছে ততক্ষণ পর্যন্ত যদি বাড়ির কারো অসুস্থ হয় কেউ, তখন সে গয়নাটা বন্ধক রেখে টাকা নিতে পারবে, তারপরে বাড়ি। তো এভাবে ওদের একটা নিজস্ব ফিনান্সিয়াল সিস্টেম রয়েছে, যেই সিস্টেমটা কোনো মানে কোনো ব্যাংক বা কোনো এই ধরনের ইনস্টিটিউশন যেটাকে অ্যাড্রেস করতে এখন অবধি পারেনি। কিন্তু এই যে প্রসেসটা রয়েছে এটা বোঝাটাই গেছে অনেক পরে, মানে আজ থেকে 5-6 বছর আগে এই প্রসেসটাই কেউ জানতো না। ব্যাংকরা বারবার গরিবদের জন্য সেভিংস চালু করছে, ওরা করতে পারছে না। এখানে আরেকটা জিনিসও বোঝা যায় যে যেহেতু ওদের ইনকাম খুব কম, কাজেই সেভিংসটা কোনো চয়েস নয়। সেভিংসটা যদি একটা মানে ম্যান্ডেটরি হয়ে যায়, সেভিংসটা যদি একটা খরচার মতো করে দেখানো যায় তাদের জন্যে, তাহলে তারা সেভিংসটা করে উঠতে পারেন। সেখানে একটা প্রেশারের জায়গা আছে, যেই কারণে এই যে মাইক্রো ফিন্যান্স বা মাইক্রো ক্রেডিট, যেটা নিয়ে আমার 17 বছর ধরে কাজ চলছে, মাইক্রো ক্রেডিটটা কাজ করে কারণ ওখানে একটা ডিসিপ্লিন আছে। ওই ডিসিপ্লিনটা খুব প্রয়োজন, কারণ তাদের ইনকামের কোনো মানে ওই 100 টাকা যে প্রতি মাসে সে দিচ্ছে লোন ফেরত দেওয়ার জন্যে, ওই 100 টাকাটা উদ্বৃত্ত নয়, ওই 100 টাকাটা কোনো একটা খরচা বাঁচিয়ে দিতে হচ্ছে তাকে। তো এই সেভিংসের একটা জায়গা আমরা বুঝলাম। ক্রেডিটও সে তেমনি। এই ডক্টর ইউনুসের এবং ব্র্যাক এই দুটো সংস্থাকেই আমরা প্রাথমিকভাবে জানি যে এরা মাইক্রো ক্রেডিট চালু করেছিলেন। দেখা গেল যে মূলধন নেই, এবং কিন্তু যারা ছোট ছোট ব্যবসা করছেন, এই সবজি বিক্রি করছে, হ্যাঁ, বা ছোট টেইলার, এরা মহাজনের থেকে প্রচুর সুদে ধার নিচ্ছে। আচ্ছা। প্রচুর সুদে। সুদের মাত্রাটা এরকম যে পার ডে 4%। পার ডে 4%। এটাও ছিল মানে এটা আছে এখনো। পার মান্থ না পার ডে 4%। যদি একজন সবজিওয়ালা হয়, যে তুমি সবজি কেনার জন্য সকালবেলা নাও, সমস্ত হয়ে গেল, পরদিন তুমি ফিরিয়ে দাও। মানে 1000 টাকা যদি তুমি নাও আজকে, কালকে তুমি 1040 টাকা ফেরত দেবে। কিন্তু এটা যদি তুই ইন্টারেস্ট রেট দিয়ে বিচার করতে যাস, তাহলে ও যদি ফেরত না দেয় পরের দিন, তাহলে এই 1040 টাকাটার ওপরে আরও 4% জুড়বে। তারপরের দিনও যদি না দেয় তাহলে পরে তার উপরে জুড়বে। এটা বছরের শেষে যদি দেখা যায়, তাহলে ওই 1000 টাকার লোনটা 10 লক্ষের বেশি টাকা হয়ে যাবে। বাপরে! কম্পাউন্ড ইন্টারেস্টে চক্রবৃদ্ধিভাবেই চলবে ওটা। তো সাংঘাতিক ব্যাপার। এবং এটা তো হতেই পারে যে একদিন বিক্রি হলো না বা নষ্ট হয়ে গেল, হতেই পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তারা একটা এমন, তার ইনকাম তো এতটা হয় না, এতটা তো লাভ হয় না কারো, যে ওটা ফেরত দিয়ে, কিন্তু তাদের কাছে কোনো উপায় নেই। তো এইটা দেখে তখন ডক্টর ইউনুস নিজে থেকে শুরু করেছিলেন, পরে তারপরে গ্রামীণ ব্যাংকের রূপে সেটা প্রকাশ পায়, এবং ব্র্যাকও একই সময় প্রায় শুরু করে বাংলাদেশে, যে এদেরকে একটা ছোট লোন দাও যেটার ওই মাত্রায় ইন্টারেস্ট হবে না, 20% 22% বছরে এরকম একটা ইন্টারেস্ট, তাহলে তারা ওই ব্যবসাটা করতে পারবে। এটা হচ্ছে মাইক্রো ফিন্যান্স বা মাইক্রো ক্রেডিটের মূল কথা। এবং সেটা ব্যাংকগুলো তাহলে দিত না কেন? যদি এত মানে 20% ইন্টারেস্ট তো ব্যাংক কোনো লোনে পায় না একদম, তাহলে ব্যাংক কেন দিচ্ছে না এখানে লোন? তার কারণ হচ্ছে ব্যাংক পেতো ভয় যে এই টাকাটা বোধহয় ফেরত আসবে না এদের কাছে দিলে পরে। ব্যাংকের নিজস্ব একটা প্যারামিটার আছে লোন দেওয়ার, সেখানে সিভিল স্কোর চেক করে ফেক করে দেয়। তো গরিবদের ক্ষেত্রে সেটা তো ওয়ার্ক করে না। হ্যাঁ, এবার তো কাউকে যদি লোন দিতে হয় কোনো ব্যাংক বা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের, তাহলে প্রথমে ব্যাংক কী চেক করে, যে এই লোকটা প্রথম এবং প্রাথমিকভাবে এটাই চেক করতে হয় ব্যাংককে, যে আমি যেই 1000 টাকা এই লোকটাকে দেবো, এই লোকটাই 1000 টাকাটা ফিরিয়ে দেবে কিনা, দিতে পারার সামর্থ্য আছে কিনা বা দেবে কিনা। প্রথমে আমরা সামর্থ্য দেখব। তো সামর্থ্যটা দেখবে কী করে? ওই লোকটার না আছে বাড়ি, না আছে জমি, না আছে ব্যবসার কোনো ফর্মাল জায়গা,
কোনো জিএসটি মানে কোনো মানে ট্রেড লাইসেন্স কিচ্ছু নেই, তাহলে এই লোকটাকে আমি লোনটা দেবো কী করে? এবং তখন আমার যদি একটা লোককে প্রতিদিন পাঠাতে হয় ওখানে এটা দেখার জন্য যে ও ওখানে আছে কি না, তাহলে ব্যাংকের খরচা বাড়বে, তাহলে আমি লোনটা দিতে পারবো না। এই জন্য ব্যাংকরা কখনো লোন দিত না। বেশ। তো এই ডক্টর ইউনূস বা মাইক্রো ফাইন্যান্স যেভাবে শুরু হলো, তারা বললো যে দেখো এইভাবে না, কি করব আমরা, যে আমরা লোনটা ও যে দিতে পারবে কিনা এটা আমরা চেকই করবো না। একটা লোক তো একটা পাড়ায় থাকে বা একটা গ্রামে থাকে, ওই গ্রামের লোকটাই ওকে সবচেয়ে বেশি চেনে, তো আমি তার উপরে ভরসা করব। মানে আমি বলবো যে তোমরা তো 10 জনের গ্রুপ বানাও, 10 জনের গ্রুপ বানাও, সেই 10 জনের গ্রুপটাকে আমরা বলবো জয়েন্ট লায়াবিলিটি গ্রুপ। মানে এই 10 জনের আমরা হয়তো 10 জনকেই লোন দিচ্ছি, কিন্তু এবং প্রতি সপ্তাহে তোমাকে লোনের টাকাটা ফেরত দিতে হবে, মানে ইএমআই যেটাকে বলে আর কি, ইনস্টলমেন্ট। একজন যদি মিস করে তাহলে বাকি সবাই মিলে ওই লোনের টাকাটা দিতে হবে। ওকে, আচ্ছা। এবং সেটা একটা রেসপন্সিবিলিটিটা ভাগ করে দিয়ে অতগুলো লোকের মধ্যে রেসপন্সিবিলিটিটা ভাগ করে দেওয়া আছে। এবং তার সঙ্গে একটা বড় বিষয় আছে বোধহয়, যে যেহেতু পুরোটাই ওরা নিজেদেরই লোক। হ্যাঁ, এবার আমার যদি এই দায়িত্বটা নিতে হয় তোর জন্যে, তাহলে আমি তোকে আমাদের এই 10 জনের মধ্যে তখনই নেব যখন আমি তোকে চিনবো। কারেক্ট। এবং যেহেতু ওরা একই গ্রামের বা একই বস্তির বা একই জায়গার, তাহলে এবারে তারাই ভালো চিনবে। তাহলে আমরা লোন অফিসারকে দিয়ে ব্যাংকের অত বড় ফর্ম ফিল আপ করিয়ে দেখার দরকার নেই